দেখো ভাই, টপ 50 জিকে কোশ্চেন করছি। তার ভিতরে কিছু কারেন্ট অ্যাফেয়ার্সও লাস্ট থেকে পাবে 7-8টা মতো। তো এটা আজকে 10 নম্বর ক্লাস। এর আগেরগুলো প্লেলিস্ট করা আছে, দেখে নেবে যারা এখনও দেখোনি। আর কারেন্ট অ্যাফেয়ার্স এর মোস্ট ইম্পর্ট্যান্ট 200, যারা এখনও আমার টেলিগ্রামে যুক্ত হওনি যুক্ত হয়ে যাও। ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি বা দেওয়া আছে, দেখে নিও, ওখানে জয়েন্ট হয়ে যাবে। ওখানে কিন্তু তোমরা পেয়ে যাবে এই মোস্ট ইম্পর্ট্যান্ট 200 কারেন্ট অ্যাফেয়ার্স, ঠিক আছে? আর যদি মনে হয়, অনেকে আমাকে বলছো কীভাবে কী করবে, ইংলিশ ইবুক যেটা আমাকে অনেক কমেন্টও করেছো দেখলাম আগের ভিডিওতে, আমি সময় পাইনি, একটু সমস্যার মধ্যে ছিলাম, তার জন্য ক্লাসও কয়েকদিন করানো হয়নি। যাই হোক, ইংলিশে যে ইবুকটা আছে ওটাও এই টেলিগ্রামে যাবে, প্রসেস কি বলে দেওয়া আছে। চলো, সময় নষ্ট করব না, মাত্র আর 55 দিন টাইম আছে। আর 55 দিন, দেখতে দেখতে কিন্তু দিন চলে যাবে, সময় নষ্ট করা যাবে না। তো প্রথম প্রশ্ন দেখো রয়েছে আজকে জলপ্রপাত থেকে, কেওতি জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত? করবে যে কত রাজস্থান হবে না? কেওতি জলপ্রপাত মধ্যপ্রদেশ রাজ্যে অবস্থিত, ঠিক আছে? কেওতি জলপ্রপাত মধ্যপ্রদেশ রাজ্যে অবস্থিত। আর এটি কোন নদীতে? নর্মদারই উপনদী মোহনা, সম্ভবত মোহনা স্থানীয় নদী মধ্যপ্রদেশের, সেই নদীতে অবস্থিত। দেখো ভাই, ওয়াটারফল যখন এলাম, বিশ্বের উচ্চতম ওয়াটারফল বা জলপ্রপাত কোনটা? তো সেটা আমরা জানি অ্যাঞ্জেল জলপ্রপাত, ভেরি গুড। আর যদি বলে ভারতের উচ্চতম জলপ্রপাত কোনটা, পরীক্ষায় আসে, তখন অ্যান্সার হবে কুঞ্চিয়ল। ভাই যখনই অ্যান্সার বলবে মাইক্রোফোন অফ করে দেবে। কুঞ্চিকল। আর এটি বরাহী নদীর তীরে অবস্থিত। তোমার নোট ডাউন করতে থাকো, ঠিক আছে? বিশ্বের উচ্চতম যদি বলে তাহলে হবে অ্যাঞ্জেল জলপ্রপাত। আর কুঞ্চিকল হচ্ছে ভারতের উচ্চতম জলপ্রপাত, যেটা ছিল বরাহী নদী। যেমন আগে কিন্তু ছিল শিব সমুদ্রম, সেটা কিন্তু এখন দ্বিতীয় উচ্চতম। সেই শিব সমুদ্রম জলপ্রপাত নদীটা কি হবে দাদা অ্যাঞ্জেল জলপ্রপাতের? ভেনেজুয়েলা। ভেনেজুয়েলা তো দেশ, ভেনেজুয়েলা অবস্থিত। কলোরাডো হবে। নেক্সট দেখো, যেটা বলছি এবার শোনো মন দিয়ে, কোনো কথা বললে না আমি কিন্তু ডিটাচড হয়ে যাবো, আমি কোনো লেখালেখি করি না, তোমরা ভালো করে জানো। দেখো ভাই, পরীক্ষায় ইম্পর্ট্যান্ট জলপ্রপাত থেকে কী কোশ্চেন আসতে পারে, ঠিক আছে? একটা দেখো, কর্ণাটকের কুঞ্চিকল, যেটি বরাহী নদীর তীরে অবস্থিত, ভারতের উচ্চতম জলপ্রপাত, ভেরি গুড। যেমন যদি বলে জলপ্রপাতের শহর কাকে বলে, কে বলতে পারবে? দাদা, জলপ্রপাতের শহর কাকে বলে? কর্ণাটক। জলপ্রপাতের শহর হচ্ছে রাঁচি। কি? ঝাড়খণ্ডের রাঁচিকে বলা হয় জলপ্রপাতের শহর। কেন বলে? কারণ রাঁচি শহরের আশেপাশে অনেক ক্ষুদ্র ক্ষুদ্র জলপ্রপাত আছে। তোমরা যারা ঝাড়খণ্ডে গেছো তারা জানো ঘুরতে, তো এই জন্যই কিন্তু ঝাড়খণ্ডের রাজধানী রাঁচিকে বলা হয়ে থাকে জলপ্রপাতের শহর। আর সব থেকে বেশি জলপ্রপাত আছে ভারতবর্ষের, সেটা কিন্তু অ্যান্সার হয়ে যাবে কর্ণাটক। কথা বলবে না ভাই, নোট ডাউন করো শুধু, এখন কোনো কথা বলবে না, জাস্ট নোট ডাউন করবে, ঠিক আছে? কথা বলতে বারণ করো, নোট ডাউন করতে। আমি সেটাই বলছি তো। দেখো ভাই, দুধসাগর জলপ্রপাত লিখে নাও। দুধসাগর জলপ্রপাত এটি মান্ডবী নদীর তীরে অবস্থিত, গোয়া রাজ্যে অবস্থিত। মান্ডবী নদীর তীরে গোয়া রাজ্যে অবস্থিত দুধসাগর, কারণ এখানকার জল এতটাই পরিষ্কার, দুধের মতো সাদা বলে হয়ে থাকে, তার জন্য একে দুধসাগর জলপ্রপাত বলা হয়ে থাকে। সেভেন সিস্টার্স জলপ্রপাত সেভেন সিস্টার জলপ্রপাত রয়েছে মেঘালয়ে। মেঘালয়ে আরও আছে, যেমন কি এলিফ্যান্ট ওয়াটারফল বা জলপ্রপাত, এটাও কিন্তু মেঘালয়ে অবস্থিত। মেঘালয়ে অনেকগুলোই জলপ্রপাত তোমরা
পাবে, যেমন এলিফ্যান্ট জলপ্রপাত বললাম, সেভেন সিস্টার্স জলপ্রপাত বললাম, এইগুলো হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট, ঠিক আছে? তো এই দুটোই জেনে রেখো। তারপর দেখো ভাই, চিত্রকূট জলপ্রপাত কেন ইম্পর্ট্যান্ট? কারণ এটাকে বলা হয় ভারতের নায়াগ্রা, ভারতের নায়াগ্রা জলপ্রপাত বলা হয়। ভারতের নায়াগ্রা জলপ্রপাত কাকে বলা হয়? সেটা অ্যান্সার হয়ে যাবে চিত্রকূট জলপ্রপাত। আর এই চিত্রকূট জলপ্রপাত কোথায় অবস্থিত? ছত্তিশগড় রাজ্যে অবস্থিত। ছত্তিশগড় রাজ্য ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কোন নদী যদি বলে তাহলে হবে ইন্দ্রাবতী। যেগুলো নদীর নাম বলবে সেগুলো লিখে নেবে। তারপর দেখো ভাই, যোগ জলপ্রপাত কর্ণাটকের শরাবতী, লিখে নাও। যোগ জলপ্রপাত, জলপ্রপাত কর্ণাটকের শরাবতী নদীর তীরে। দেখো মেঘালয়ে আরেকটাও লিখতে পারো, হোয়েন জলপ্রপাত, মনে থাকবে এটা হোয়েন, হোয়েন জলপ্রপাত, ওটাও কিন্তু মেঘালয়ে অবস্থিত। পালানি, পরীক্ষা অনেকবার এসছে এটা সেন্ট্রালে, পালানি জলপ্রপাত, এটা রয়েছে এইচপি মানে হিমাচল প্রদেশে রয়েছে। দুর্গাবতী জলপ্রপাত, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। দুর্গাবতী ওয়াটারফল বা জলপ্রপাত রয়েছে কোথায়? সেটা অ্যান্সার হয়ে যাবে বিহার রাজ্য। শিব সমুদ্রম তো প্রথমেই বলে দিলাম, শিব সমুদ্রম জলপ্রপাতটা কিন্তু কাবেরী নদীর তীরে অবস্থিত, একটু মাথায় রেখো। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন, অনেকবার এসছো। হুড্রু জলপ্রপাত, হ্যাঁ পালানি জলপ্রপাতটা কি বললেন? হিমাচল প্রদেশ বললাম যে। হিমাচল প্রদেশ। হুড্রু জলপ্রপাত সুবর্ণরেখা নদীর তীরে, অনেকবার পরিষ্কার এসছে এটা। সুবর্ণরেখা নদীর তীরে অবস্থিত। আর এটা কোন রাজ্যে অবস্থিত? ঝাড়খণ্ড। হুড্রু জলপ্রপাত সুবর্ণরেখা নদীর তীরে অবস্থিত ঝাড়খণ্ড রাজ্যে। দশম জলপ্রপাত, নাম তো শোনাই হোগা ভাই। দশম জলপ্রপাত, অনেকে ঘুরতে যায় এই জায়গাটা, একদিনে তুমি ঘুরে চলে আসতে পারবে। দশম জলপ্রপাত কোথায় অবস্থিত? ঝাড়খণ্ড রাজ্যে কিন্তু। এটা কাঞ্চি নদী দেখতে, কাঞ্চি নদী, ঝাড়খণ্ড। তারপরে আমরা ভাবলে নর্মদা নদীর তীরে অবস্থিত ধোঁয়াধার জলপ্রপাত, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এটা কিন্তু পরীক্ষা আসে, ধোঁয়াধার জলপ্রপাত, এটা হচ্ছে মধ্যপ্রদেশ রাজ্যের নর্মদা নদীর তীরে অবস্থিত, ঠিক আছে? আর রাজ্য ধোঁয়াধার জলপ্রপাত কোন রাজ্য বললাম? নর্মদা। চিত্রকূট বলেছি ভাই, ইন্দ্রাবতী রিভারে, যেটা যেটা ভারতের নায়াগ্রা নামে পরিচিত, ঠিক আছে? চাচাই জলপ্রপাতটাও পরীক্ষা এসছে একবার, এটা একটু মাথায় রাখার চেষ্টা করো, মধ্যপ্রদেশ। চাচাই জলপ্রপাত, চাচাই জলপ্রপাত, চাচাই জলপ্রপাত, এটাও কিন্তু মধ্যপ্রদেশ রাজ্যে অবস্থিত। আর একটা আছে উশ্রী, এটা অনেকেই শুনেছো নাম, উশ্রী জলপ্রপাত, এটা কিন্তু ঝাড়খণ্ডে অবস্থিত। এইটাই ম্যাক্সিমাম সব ভিজিট করে, এটাও কিন্তু ঝাড়খণ্ডেই অবস্থিত। তো মোটামুটি এইগুলো পড়লে আশা করি এর বাইরে ডব্লিউবিতে থাকবে না, পেয়ে যাবে জলপ্রপাত যে কোশ্চেন থাকে। নেক্সট চলো ভাই, স্বদেশ বান্ধব। দেখো সরিতা তাল বলে একটা আছে, সেখানে কিন্তু একটা জলপ্রপাত আছে, সেটা উত্তরাখণ্ডে। স্বদেশ বান্ধব সমিতি কে প্রতিষ্ঠা করেন? তো আমরা জানি স্বাধীনতা সংগ্রামী অশ্বিনী কুমার দত্ত, অশ্বিনী কুমার বাবু কিন্তু এটা কি করেছিল? সরি, এটা তো অশ্বিনী কুমার দত্ত, অশ্বিনী কুমার দত্ত কিন্তু স্বদেশ বান্ধব সমিতি প্রতিষ্ঠা করেছিলেন। স্বদেশি দ্রব্যর যে ব্যাপারটা ছিল, কত সালে তাহলে? সেই সময়টা তার মানে 1905 সালের ঘটনা নিশ্চয়ই। 1905 সালের 6ই আগস্ট বর্তমান বরিশাল, বাংলাদেশের বরিশাল জেলাতে, বরিশাল এলাকায় করিয়েছিল 1905-এর 6ই আগস্ট, ঠিক আছে? আচ্ছা, এই গোপাল কৃষ্ণ গোখলে কার রাজনৈতিক গুরু ছিল? গান্ধীজি। আর একটা
লিও টলস্টয়। দাঁড় গাদা, আলী জিন্না। আমি কোশ্চেন করছি কি করতে চাই কি? আলী জিন্না। আমি কোশ্চেন করছি গোপালকৃষ্ণগুলো আর কার গুরু ছিল? ও বলছে লিও টলস্টয়। লিও টলস্টয় গান্ধীজির ছিল রে বাবা, আধ্যাত্মিক গুরু। চলো, আধ্যাত্মিক গুরু, হ্যাঁ। সংবাদ প্রভাকর পত্রিকার সম্পাদক কে ছিল? আমরা জানি যে সংবাদ প্রভাকর হচ্ছে কি আমাদের ভারতবর্ষের প্রথম বাঙালি, কিন্তু প্রথম বেঙ্গলি দৈনিক, সাপ্তাহিকটা প্রথম যদিও বা, কিন্তু দৈনিক যখন বলবে বেঙ্গলি মানে বাঙালিদের দৈনিক পত্রিকা ছিল প্রথম, ঠিক আছে? যেটা দেখো, এমনি সংবাদ প্রভাকর যখন পত্রিকাটা সম্পাদনা হয় ঈশ্বরচন্দ্র গুপ্তের তত্ত্বাবধানে, কত সালে? এটা 1831 সালে, কিন্তু এটা কিন্তু 1839 সালে সংবাদ প্রভাকর এটা সাপ্তাহিক ছিল, দৈনিক পত্রিকা হিসেবে প্রকাশ পায়, এবং এটি ভারতের প্রথম বাংলা দৈনিক পত্রিকার খেতাব নেয়। আচ্ছা, নেল্লোর তাপবিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত? অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশ। তাপবিদ্যুৎ কেন্দ্রটি তাহলে অবস্থিত হচ্ছে অন্ধ্রপ্রদেশ রাজ্যে। চিত্তরঞ্জন লোকোমোটিভ লেক যদিও বা হয়ে গেছে, চিত্তরঞ্জন লোকোমোটিভ নাম শুনেছো? কোথায় অবস্থিত? বীরভূম, বর্ধমান, পুরুলিয়া, কলকাতা? বর্ধমান। বর্ধমান। মাথায় রাখবে, যদি শুধু বর্ধমান না থেকে দুই বর্ধমানই থাকে, অ্যান্সার করবে পশ্চিম বর্ধমান। পশ্চিম বর্ধমান। ঠিক আছে, পশ্চিম বর্ধমান কিন্তু অ্যান্সার করবে। নেক্সট দেখে নাও, তৃতীয় গোলটেবিল বৈঠক কবে হয়েছিল? তো গোলটেবিল বৈঠক শুরু হয় লর্ড আরউইনের সময় থেকে, মাথায় রাখবে 1930, 31 আর 32-এ কিন্তু প্রথম, দ্বিতীয় আর তৃতীয় গোলটেবিল হয়। তিনটেই কোথায় হয়েছিল গোলটেবিল বৈঠক? লন্ডন। লন্ডনে। ইম্পর্টেন্ট কি আসে গোলটেবিল বৈঠক থেকে? দেখো, গোলটেবিল বৈঠকগুলো কেন হয়েছিল? এই জন্য হয়েছিল ভারতের সাংবিধানিক সংস্কারের জন্য কিন্তু ব্রিটিশরা এটা ডেকেছিল বৈঠকটা লন্ডনে। প্রথমটা কোনো ফলপ্রসূ হয়নি, কারণ আইএনসি কিন্তু অ্যাটেন্ড করেনি। 31-এ গিয়ে মহাত্মা গান্ধী, মাথায় রাখবে, দ্বিতীয় গোলটেবিল বৈঠকে 69 মাধ্যমে কি করেছিল? মহাত্মা গান্ধী কিন্তু জয়েন্ট হয়েছিল, ঠিক আছে, 1931 সালের দ্বিতীয় গোলটেবিল বৈঠকে। এবার মাথায় রাখবে যে 1930, 31 এবং 32 মানে তিনটে গোলটেবিল বৈঠকেই, প্রথম গোলটেবিল বৈঠক, দ্বিতীয় গোলটেবিল বৈঠক এবং তৃতীয় গোলটেবিল বৈঠকেই দুইজন পার্সন ছিল, ঠিক আছে, দুইজন পার্সন ছিল যারা কিন্তু ভাই তিনটেতেই অ্যাটেন্ড ছিল। নাম কি পরীক্ষায় আসে? 1 নম্বর বি আর আম্বেদকর, এবং আর একটা হচ্ছে কি তেজ বাহাদুর সাপরু। তেজ বাহাদুর সাপরু। একটু দাঁড়াও তো, নামাজ আজান হয়ে যাবে। তাহলে হলো কি, যে তিনটে গোল্ডের বইটাকে পেয়ে গেলে, পরের কোশ্চেন দেখো 7 নম্বরে, ত্রিবেণী কোন শিল্পের জন্য বিখ্যাত? তার আগে একটা বলে দিই দেখো ভাই, ভারতে নিউজ প্রিন্ট কোথায়? নিপানগর। মধ্যপ্রদেশ। নেপানগর কোথায় অবস্থিত? মধ্যপ্রদেশ। যারা দেখছো কমেন্ট সেকশনে জানাবে। নেপানগর নিউজ প্রিন্টের জন্য কিন্তু বিখ্যাত, আর ত্রিবেণী হচ্ছে কাগজ শিল্প, ঠিক আছে, মাথায় রাখবে। নেক্সট, ভোজ জলাভূমি ভারতের কোন রাজ্যে অবস্থিত? জলাভূমিতে কোশ্চেন আসে, এটার সঠিক অ্যান্সার হবে কিন্তু মধ্যপ্রদেশ। ভারতে দেখো, এই যে জলাভূমির কথা এলো, ওয়েটল্যান্ড, তাই তো? তো জলাভূমি দিবস ওয়েটল্যান্ডে কবে পালন করা হয়ে থাকে? সেকেন্ড ফেব্রুয়ারি, 2রা ফেব্রুয়ারি কিন্তু জলাভূমি দিবস হিসাবে পালন করা হয়। আর এই যে জলাভূমি দিবস পালন করা হয়, ভারতের প্রথম এইখান থেকে কী করা হয়, রামসার সাইটের তকমা পায়। ভারতের প্রথম রামসার সাইট এর তকমা পেয়েছিল কোন জলাভূমি বা হ্রদ?
উড়িষ্যা। চিল্কা, একটু ভুল লিখলাম এটা। এটা কত হবে? 81 হবে 81। 81 না 82? 71 71 তো নাই। 81 হবে। 71টা আলাদা। না না 71 কেমন করে হবে? 71 না রামসার সাইডটা হচ্ছে না প্রথম। ঠিক আছে, বেশি কথা হচ্ছে আজকে, জলভূমি সম্মেলনটা হয়েছিল। বেশি কথা হচ্ছে, ঠিক আছে। নেক্সট, বেশি বকলেই দেখ সমস্যা, বেশি তাহলে ইনফরমেশন দেবো না। দেখো ভাই, এটা হচ্ছে তাহলে অ্যান্সার, মধ্যপ্রদেশ হবে অ্যান্সার, ঠিক আছে। তোমরা কমেন্ট সেকশনে জানাবে ওয়েস্ট বেঙ্গলের দুটো রামসার সাইটের নাম। ওয়েস্ট বেঙ্গলের দুটো রামসার সাইটের নাম বলবে। নেক্সট, মেকলে-মিনিট কত খ্রিস্টাব্দে ঘোষণা করা হয়? অ্যান্সার বলার আগে শোনো আগে। 1835। দেখো আমি বলা অ্যান্সার বলার আগে শোনো, ওরা বলে দেবে। ভেরি গুড, চলো। 1835 সালে হয়েছিল। দেখো মেকলে-মিনিটটা অ্যাকচুয়ালি কি, 1835 সালে হয়েছিল। পরীক্ষা এই ধরনের কোশ্চেন এদিনকালে আসছে। মেকলে-মিনিটটা হচ্ছে ইংরেজি শিক্ষার ক্ষমতা বা শক্তিশালী করা। ভারত যে ইংরেজি শিক্ষা দেওয়া হতো সেটাতে আরও শক্তিশালী হয়, সেটাই হচ্ছে মেন উদ্দেশ্য ছিল। আর এই মেকলে-মিনিটের মাধ্যমেই কিন্তু পরে গিয়ে 1835-এর যে ঘটনা বা ভারত শাসন আইন নাকি ব্যাপারটা ছিল, সেটাও কিন্তু প্রসারের কাজ করেছিল। আচ্ছা, গুপ্ত সাম্রাজ্যের সরকারি ভাষা কি ছিল? পরীক্ষায় অনেকবার এসছে সংস্কৃত। আচ্ছা, পালি ভাষা কাদের? আচ্ছা, প্রাকৃত, প্রাকৃত ভাষা কাদের? জৈন। জৈনদের, মাথায় রাখবে। নেক্সট কোশ্চেন দেখে নেবো আমরা। 11 নম্বর দেখ, আমিনি কমিশন কবে গঠিত হয়েছিল? 1770। অ্যান্সার হবে 1776 সালে আমিনি কমিশন গঠন হয়েছিল। এটা কি জন্য? ভূ সম্পত্তির মূল্য নির্ধারণের কারণে ওয়ারেন হেস্টিংস করেছিল একশালা বন্দোবস্ত প্রচলন করার জন্য। নেক্সট, জাকির হোসেন কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত? এই বাদ্যযন্ত্রের থেকে প্রশ্ন কিন্তু আসেই। তো জাকির হোসেন তবলার সঙ্গে জড়িত। নেক্সট কোশ্চেন দেখে নেব, তরলের পৃষ্ঠটান মাপক যন্ত্রের নাম কি? টেনসিওমিটার। দেখো ভাই, টেনশন টান, তাই তো। দেখো এখান থেকে মাথায় রাখবে টেনসিওমিটার। পৃষ্ঠটান মাপক যন্ত্রের নাম হচ্ছে টেনসিওমিটার, ঠিক আছে। ট্যাকোমিটারটা কি ভাই? ট্যাকোমিটার হচ্ছে কৌণিক বেগ, কৌণিক বেগটা কিন্তু কৌণিক বেগ, এটা হচ্ছে ট্যাকোমিটার। মানে বলতে চাইছি মোটর গাড়ি বা কোনো গাড়ির যে ঘূর্ণন গতি আর ডিস্কের যে ঘূর্ণন গতি হয়, সেই ঘূর্ণন গতির পরিমাপক যন্ত্র হচ্ছে ট্যাকোমিটার। আর হাইড্রোমিটার তো সবাই জানো, হাইড্রোমিটার কি যন্ত্র? জলের আপেক্ষিক ঘনত্ব, ঠিক আছে। নেক্সট, থাইরয়েড গ্রন্থির কম ক্ষরণে কি রোগ হয়? দেখো ভাই, থাইরয়েড গ্রন্থির কম ক্ষরণে হয় মিক্সিডিমা, আর বেশি ক্ষরণে হয় গ্রেভস বর্ণিত রোগ, ঠিক আছে। অতিকায়িত্ব হয় কি? এসটিএইচ এর বেশি ক্ষরণে, অতিকায়িত্বেও এসটিএইচ এর কম ক্ষরণে বামনত্ব বা ডোয়ারফিজম হয়। তাহলে কি বেশি ক্ষরণে হবে? অতিকায়িত্ব, এসটিএইচ সোমাটোট্রপিক হরমোন যেটা, আর কম ক্ষরণে হবে বামনত্ব বা ডোয়ারফিজম, মাথায় রাখবে। আর এখানে থাইরক্সিনের বেশি ক্ষরণে গ্রেভস বর্ণিত রোগ, কম ক্ষরণে মিক্সিডিমা রোগ। নেক্সট, ত্রিপুরী অধিবেশনে পট্টবী সীতারামাইয়াকে হারিয়ে কে কংগ্রেসের সভাপতি হয়েছিলেন? সুভাষচন্দ্র বসু। দেখো ভাই, 1938 সালে হরিপুরাতে প্রথম সুভাষচন্দ্র বসু সভাপতিত্ব করেন কংগ্রেসের। 1939 সালে পট্টবী সীতারামাইয়াকে হারিয়ে ত্রিপুরা অধিবেশনে কিন্তু সভাপতিত্ব করেন, কিন্তু শেষের দিকে গিয়ে মহাত্মা গান্ধীর এটা পছন্দ ছিল না, তার জন্য কিন্তু উনি তার সম্মানার্থক যাই হোক উনি ছেড়ে দিয়েছিলেন।
এবং সেই ভারপ্রাপ্ত সভাপতি হয়েছিলেন কে? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। এটা একটু মাথায় রেখো। ঠিক আছে ভাই, পরীক্ষায় আসে 1924 সালে বেলগাঁও অধিবেশন। বেলগাঁও অধিবেশনে কিন্তু একমাত্র বেলগাঁও অধিবেশনে মহাত্মা গান্ধী সভাপতিত্ব করেছিলেন। ঠিক আছে, 1925 সালে, এটা 24 হবে, এটা 1925 সালে কানপুরে, তাই তো? কে করেছিল? তারপর সরোজিনী নাইডু। সরোজিনী নাইডু হয়েছিলেন। এইগুলো মাথায় রাখবে। সুরাট অধিবেশনে কি হয়েছিল কংগ্রেসের? চরমপন্থীর ভাঙন হয়েছিল। এগুলো ইম্পর্ট্যান্ট। আইন শৃঙ্খলা যখন বলছি, আইন শৃঙ্খলা যখন বলছি, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এটা প্রতিষ্ঠা হয়েছিল 1885 সালে। কোথায় প্রথম অধিবেশন হয়েছিল? মুম্বাইয়ের গোকুল দাস। আচ্ছা ভাই, তোমরা পর পর বলতে থাকো। বলো, একজন বলো কংগ্রেস সম্পর্কে। যখন ইনফরমেশন দেবে একটু জানার চেষ্টা করো কোন কোশ্চেনগুলো আছে। যখন অ্যান্সার বলছে বলো, এগুলো কোনো ব্যাপার না। তো 1985 সালে আমি জিজ্ঞাসা করলাম, তখন বলো 1985 সালে মুম্বাইয়ের গোকুল দাস তেজপাল সংস্কৃত কলেজে এই অধিবেশন বসেছিল এবং প্রথম সভাপতিত্ব করেছিলেন উমেশচন্দ্র ব্যানার্জি। তখন পরীক্ষায় আসে যে বড়লাট কে ছিলেন? লর্ড ডাফরিন ছিলেন, মাথায় রাখবে। আর এই যে আইএনসি প্রতিষ্ঠা করেছিল কে? উমেশচন্দ্র ব্যানার্জি ছিল সভাপতি। কি হবে? অ্যালান অক্টাভিয়ান বা এও হিউম। পরীক্ষায় আসে প্রথম, আর সেকেন্ড ছিল কে? সেকেন্ড 1986 সালে দাদাভাই নেওরোজি, কলকাতা অধিবেশন। 1888 থেকে ছিলেন 1887-তে দেখো ফার্স্ট, মাথায় রাখবে, ফার্স্ট জর্জ উইল ছিল ব্রিটিশ, এখানে ছিল ফার্স্ট বদরুদ্দিন তৈয়বজি। তৃতীয় বৈঠকে বা অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন, তিনি কিন্তু প্রথম মুসলিম হিসাবে। এইগুলো একটু মাথায় রাখবে। আর পরীক্ষায় আসে দেখবা স্বাধীনতা চলাকালীন জাতীয় কংগ্রেসের সভাপতিত্ব কে করেছিলেন? জে.বি. কৃপালিনী। আর একটা প্রশ্ন আসে, সর্বকনিষ্ঠ সভাপতি কে ছিলেন? আবুল কালাম আজাদ। এগুলো কিন্তু আমি এর আগেও আলোচনা করেছি। ঠিক আছে। আর নেক্সট কোশ্চেনের দিকে দেখো, আর একটা কথা বলি, সুভাষচন্দ্র বসু যখন বললাম, এই ফরওয়ার্ড ব্লক কিন্তু প্রতিষ্ঠা করেছিল 1939। ঠিক আছে, 1939 সালে ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা করে। ঠিক আছে, ফরওয়ার্ড ব্লক কিন্তু প্রতিষ্ঠা করেছিল, ফরওয়ার্ড ব্লক। নেক্সট কোশ্চেন দেখো, এই ফরওয়ার্ড ব্লকটা প্রতিষ্ঠা করেছিল 1939 সালে সুভাষচন্দ্র বসু। চলো নেক্সট। 16 দাগ কি বলছে? বাংলাদেশের সাথে ভারতের কতগুলি রাজ্যের সীমানা রয়েছে? দেখো ভাই, 5টা। আচ্ছা বলো দেখি 5টা রাজ্য কি কি? পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা আর মিজোরাম। মামুনি বলছে, যখন মামুনিকে বলতে দাও, বলো। পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম। পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, মিজোরাম, আর এদিকে ত্রিপুরা। ঠিক আছে, এই 5টি স্টেট কিন্তু বাংলাদেশের সঙ্গে সীমানা নির্ধারণ করেছে। বাংলাদেশের সঙ্গে ভারতের সীমানা কত? 4096 কিলোমিটার। নেক্সট, একটি স্কেলার রাশির উদাহরণ দেখো। এর মধ্যে দেখো ভাই, বেগ, বল, সরণ, এদের দিকও আছে, অভিমুখও আছে, তাহলে ওটা ভেক্টর রাশি। শক্তি হচ্ছে স্কেলার রাশি। ঠিক আছে। আর মাথায় রাখবে আরেকটা হচ্ছে ত্বরণ। এই 4টে মাথায় রাখবে, পরীক্ষায় আসলে এই 4টে থেকে আসে ভেক্টর রাশি। বেগ, বল, সরণ, ত্বরণ। কি? বেগ, বল, সরণ, ত্বরণ, এগুলো হচ্ছে ভেক্টর রাশি। আর স্কেলার রাশি হচ্ছে ভর, আয়তন,
ঠিক আছে, দূরত্ব, দ্রুতি, এগুলো মাথায় রেখো। সময়, শক্তি, কার্য, ঘনত্ব, এগুলো সব কিন্তু স্কেলার রাশি, আর এই চারটে মাথায় রাখবো যেগুলো ভেক্টর রাশি। নেক্সট, বেদান্ত গ্রন্থটির লেখক কে? রামমোহন রায়। এটার অ্যান্সার হয়ে যাবে কিন্তু রাজা রামমোহন রায়। নেক্সট, অর্থনীতির জনক কাকে বলা হয়ে থাকে? দ্য ফাদার অফ ইকোনমিক্স বলা হয় অ্যাডাম স্মিথকে, আর হেরোডোটাস হচ্ছেন ইতিহাসের জনক। শ্রীকান্ত উপন্যাসটি কার লেখা? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা কিন্তু। নেক্সট, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কত সালে জন্মগ্রহণ করেন? 26শে সেপ্টেম্বর। 1820। কি হবে এটা? 1820। এটা অ্যান্সার হবে 1820 সালের 26শে সেপ্টেম্বর। আচ্ছা, 23শে জানুয়ারি 1897 কে জন্মগ্রহণ করে? নেতাজি। সুভাষচন্দ্র বোস। আমি অপশনগুলো ওই জন্য হেভি রেখেছি। সুভাষচন্দ্র বোস। 2রা অক্টোবর 1869 কে জন্মগ্রহণ করে? মহাত্মা গান্ধী। 22শে মে 1772 কে জন্মগ্রহণ করে? বলো। রাজা রামমোহন রায়। দেখো, ডেট অফ বার্থ মনীষীদের, বিশেষ করে এই যেগুলো পড়াচ্ছি এইগুলো স্বামী বিবেকানন্দ কোথায় জন্মগ্রহণ করেছিলেন এবং ডেট অফ বার্থ কবে, এগুলো মুখস্থ রাখবে। ভারতের প্রথম মহিলা স্পিকার কে? মীরা কুমারী। দেখো, শুধু আমার কথা নয়, আজকে ওয়েলফেয়ারে যে সমস্ত সিনিয়র স্যাররা আছেন তারাও কিন্তু আজকে বলছিলেন যে এটা কিন্তু ডব্লিউবিসিএস এর মতো ট্রিকি কোশ্চেন আসার পরীক্ষা নয়, এটা পুলিশ পরীক্ষা যেখানে কোশ্চেন সোজাই আসে। কিন্তু তোমরা কঠিন পড়ো বলে কঠিন যখন পড়ছো দেখবে সোজাগুলোই ভুল করে আসো, এটাই হচ্ছে তোমাদের সমস্যা। ভারতের প্রথম মহিলা স্পিকার মীরা কুমার ইজ দ্য রাইট অ্যান্সার। সুচিতা কৃপালিনী কে ছিলেন? ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী, তাই তো, বা মুখ্যমন্ত্রী। ভারতবর্ষে প্রথম কত সালে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল? দেখো, নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল 1951 থেকে 1952 সালের মধ্যে, কিন্তু যদি বলতো নির্বাচন শুরু হয়েছিল 1951 নভেম্বর থেকে, আর যদি বলতো লোকসভা গঠন কবে হয়েছিল, লোকসভা নির্বাচন এটা হয়েছিল 1951, আর গঠন যদি বলে হবে কিন্তু 1952। এটা কিন্তু PYQ এসে গেছে 2019-এরটা মনে হয়। তারপরে, দেনা পাওনা উপন্যাসটি কার লেখা? দেনা পাওনা রবীন্দ্রনাথ ঠাকুরের? শরৎচন্দ্র। কি বলে এরা? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। রবীন্দ্রনাথ ঠাকুর নয়? সার্চ করে দেখো, সার্চ করে দেখো। নেক্সট, প্রথম, রবীন্দ্রনাথ। ঠিক আছে বাদ দাও। প্রথম মরণোত্তর ভারতরত্ন পুরস্কার কে পেয়েছিলেন? লাল বাহাদুর শাস্ত্রী। লাল বাহাদুর শাস্ত্রী। আর সালটা বলো তো দেখি। 1966। 1952 দেওয়া স্টার্টই হয়নি রে বাবা, কে বললে? 1954 সাল থেকে দেওয়া শুরু হলো, না একজন বলেছে 52, তাই বলছি। 1954 থেকে দেওয়া স্টার্ট হয়েছিল রে বাবা ভারতরত্ন পুরস্কার। ঠিক আছে, চলো। রবীন্দ্রনাথ দাদা, রবীন্দ্রনাথের গল্প। রবীন্দ্রনাথ ঠাকুর দেনা পাওনা? হ্যাঁ, ছোট গল্প। ছোট গল্প। চলো, আমি দেনা পাওনা অ্যান্সার করেছিলাম, আমি এক জায়গাতে নিয়েছি এটা টেলিগ্রামে, সেখানে আমি দেনা পাওনা রবীন্দ্রনাথ ঠাকুর অ্যান্সার করেছিলাম, আমার হয়নি, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় নিয়েছিল। যাই হোক, রবীন্দ্রনাথ ঠাকুর অ্যান্সার। দেনা পাওনা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর, মিস্টেক হতেই পারে। চলো, উপন্যাসটা হলে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। তাহলে ঠিকই তো আছে ভাই, দেনা পাওনা এখানে উপন্যাসে তো বলেছে। আচ্ছা, ক্লিয়ার করে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক বলেছো। দেখো ভাই, দেনা পাওনা উপন্যাস যখন বলবে তখন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, আর দেনা পাওনা যখন ছোট গল্প বলবে, কি ছোট গল্প, তখন রবীন্দ্রনাথ ঠাকুর। ঠিক আছে, দেনা পাওনা উপন্যাস বললে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়,
দেনা পাওনা উপন্যাস বললে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, আর ছোট গল্প বললে রবীন্দ্রনাথ টেগোর। ব্যাস, ঝামেলা মিটে গেছে। আচ্ছা, এবার দেখো মরণোত্তর ভারতরত্ন পুরস্কার পেয়েছে। চলো আমরা ভারতরত্ন সম্পর্কে একটু জেনে নিই। কেউ কথা বলবে না, তাহলে কিন্তু আমরা বায়ার্স হয়ে যাব। সর্বোচ্চ বেসামরিক পুরস্কার ভারতের এটা। এর 1954 সালের 2 জানুয়ারি, লিখতে থাকো, 2 জানুয়ারি থেকে দেওয়া শুরু হয় এবং প্রথম 3জন ব্যক্তি পেয়েছিল: চক্রবর্তী রাজাগোপালাচারী, এম রাধাকৃষ্ণান, সিভি রামন। দেখো ভাই, ভারতরত্ন প্রাপক প্রথম বিজ্ঞানী সিভি রমনই। তাহলে সিভি রমন, ইনি কিন্তু 1930 সালে আবার কি পেয়েছিলেন? সিভি রমন রামান এফেক্টের জন্য নোবেল পুরস্কারও কিন্তু পেয়েছেন। দেখো ভাই, তারপরে দেখো আমরা যদি বলি, একটা কথা জিজ্ঞেস করবো? আবার আবার দেখলে ঘা দিয়ে দিল। দেখো তো ভারতরত্ন প্রাপক প্রথম বিজ্ঞানী হলেন সিভি রমন। এবার যদি বলে প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন, সেটা হয়ে যাবে ভারতরত্ন প্রাপক প্রথম পিএম, ফার্স্ট পিএম যদি বলে হয়ে যাবে পণ্ডিত জওহরলাল নেহেরু। ঠিক আছে, যেটা পেয়েছিলেন 1955 সালে, মানে পরের বছরই 1955 সালে কিন্তু জওহরলাল নেহেরু পেয়েছিলেন। আর রাষ্ট্রপতি যদি বলে সেটা হয়ে যাবে ডক্টর রাজেন্দ্র প্রসাদ, পেয়েছিলেন 1962 সালে কিন্তু এটা পেয়েছিলেন। আর মরণোত্তর যদি বলে প্রথম কে পেয়েছিলেন, লাল বাহাদুর শাস্ত্রী, অ্যান্সার তো পেয়ে গেছো। আর প্রথম মহিলা হিসাবে কে পেয়েছিলেন? শ্রীমতী ইন্দিরা গান্ধী। ইন্দিরা গান্ধী কিন্তু পেয়েছিলেন প্রথম মহিলা হিসাবে। আর প্রথম বিদেশি কে পেয়েছিলেন, এটা তো পরীক্ষা অনেকবার এসছে, খান আব্দুল গফর খান। 1987 সালে কিন্তু এটা পেয়েছিলেন প্রথম বিদেশি হিসাবে, খান আব্দুল গফর খান পেয়েছেন। আর সেকেন্ড বিদেশি পেয়েছিলেন 1990, এটাও মুখস্থ করিয়েছি, নেলসন ম্যান্ডেলা। কে পেয়েছিল? নেলসন ম্যান্ডেলা কিন্তু পেয়েছিল। মরণোত্তর প্রথম মহিলা কে পেয়েছিল? এ দুটো তো পুরুষ, একটা তো পুরুষ গেল, লাল বাহাদুর শাস্ত্রী। প্রথম মহিলা যদি বলে সেটা মনে রাখবে, আবদুল্লাহের বার্থডে, এই যে সাল আছে বার্থ ইয়ার, সেই ইয়ারে দেওয়া হয়েছিল অরুণা আসফ আলীকে। অরুণা আসফ আলী। ঠিক আছে, এগুলো ভাই মুখস্থ রাখবে। আর যদি বলা হয় খেলোয়াড় আর সর্বকনিষ্ঠ, সচিন টেন্ডুলকার। ভারতের প্রথম খেলোয়াড় হিসাবে এবং সর্বকনিষ্ঠ অল্প বয়স্ক পেয়েছিলেন 2014 সালে, সেটা আর কেউ নয়, আমাদের বিখ্যাত ক্রিকেটার শচীন তেন্ডুলকার। 2019 হবে না? 14 হবে, 14। ভুলভাল বকছে এরা আজকে। 2019-এ প্রণব মুখোপাধ্যায় পেয়েছে। 2014 হবে। 14 প্রণব মুখোপাধ্যায় পেয়েছে, বাঙালি রাষ্ট্রপতি 2019-এ পেয়েছিল। আর এটা কিন্তু দেওয়া হয় বছরের শেষের দিকে, তো 2024টায় এখনও আছে, 25-এ কিন্তু এখনও আপডেট হয়নি, যেহেতু এখনও দেয়নি। 2024-এ ইম্পর্ট্যান্ট দু একজনের কথা বলি। এম এস স্বামীনাথন, যিনি কৃষিবিদ, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। আর প্রাক্তন প্রধানমন্ত্রী চৌধুরী চরণ সিং। ঠিক আছে, একটু মাথায় রেখো। চলো, অনেক কিছুই বলে দিলাম। দেখো, ট্রিটিয়াম কোন মৌলের আইসোটোপ? এর হচ্ছে হাইড্রোজেনের 3টে আইসোটোপ। তো এটা হচ্ছে প্রথমটাকে কি বলে? এক অণু যেটা, এক অণু হাইড্রোজেন, যেটা বলে প্রোটিয়াম বলে, বা পয়রা ফলা দেয় অনেকে, প্রোটিয়াম বলবে। এটাকে কি বলে? ডয়টেরিয়াম। ডয়টেরিয়াম বা টোরিয়ামও বলে। আর থার্ডটা হচ্ছে ট্রিটিয়াম। মুখস্থ করে পরীক্ষায় আসে, হাইড্রোজেনের 3টে আইসোটোপ, প্রোটিয়াম, ডয়টেরিয়াম আর ট্রিটিয়াম। নেক্সট, আরএনএতে নিম্নের কোন নাইট্রোজেন বেস থাকে না? ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, ডিএনএ আর হচ্ছে আরএনএ। ডিএনএ এর ফুল ফর্ম কি? ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। আর আরএনএ এর ফুল ফর্ম কি? ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড আর রাইবো নিউক্লিক অ্যাসিড।
আচ্ছা, এই ডিএনএতে কী কী বেস থাকে? ডিএনএ থাকে অ্যাডেনিন, গুয়ানিন, থাইমিন, তাই তো, আর সাইটোসিন। এই চারটেই থাকে ডিএনএতে, এই চারটেই ডিএনএতে থাকে। আর আরএনএতে শুধু থাইমিনের জায়গায় কি থাকে? ইউরাসিল থাকে। বাকি তিনটেও থাকে, শুধু থাইমিনের জায়গায়, যেটা থাইমিন থাকে ডিএনএতে আর ইউরাসিল থাকে আরএনএতে। ঠিক আছে। হরমোন কি আবিষ্কার করেছিলেন? ঠিক আছে, স্টপ, ঠিক বলেছো, কথা বলো না কেউ। বেলিস ও স্টার্লিং কিন্তু হরমোন আবিষ্কার করেছিলেন। আর ওয়াটসন ও ক্রিক ডিএনএ ও আরএনএ দ্বিতন্ত্রীকরণ, যেটা ক্রোমোজোমের, এটা আবিষ্কার করেছিলেন। লিউয়েনহুক কি করেছিল? অণুজীববিদ্যার জনক, অণুজীববিদ্যার জনক বলা হয়। অণুজীববিদ্যা বলতে ব্যাকটেরিয়া, ছত্রাক, এইসব অণুজীববিদ্যার জনক, এইসবের আবিষ্কর্তা কিন্তু। অণুজীববিদ্যার জনক হচ্ছে লিউয়েনহুক, মাথায় রাখবে। আর ওয়াল্টার ফ্লেমিং কে ছিল? ওয়াল্টার ফ্লেমিং নিয়ম আবিষ্কার করেছিল। কি নিয়ম কি বললে? ফ্লেমিং এর একটা বামাস্তার নিয়ম ছিল না, সেটা বল। না না, ওটা না, এটা ওয়াল্টার ফ্লেমিং, ওটা আলাদা। এখানে ওয়াল্টার ফ্লেমিং কিছুই না ভাই, ক্রোমোজোমের যে মিওসিস দশা, এটা উনিই উদ্ভাবন করেছিলেন। নেক্সট, নিম্নের মধ্যে কোনটি প্রচলিত শক্তি? দেখো ভাই, একটা হচ্ছে প্রচলিত, যেটা আমরা প্রচলন আছে বেশি, সেটা হচ্ছে প্রচলিত। আর হচ্ছে অপ্রচলিত বা চিরাচরিত, মানে আগে অচিরাচরিত, এগুলো মাথায় রাখবে। প্রচলিত শক্তি মানে যেটা সচরাচর আমরা ইউজ করছি, আর যেটা পরিবেশ বান্ধব সেগুলো হচ্ছে অপরিচালিত, অর্থাৎ প্রচলন নেই। তো অপ্রচলিত শক্তি যেগুলো প্রাকৃতিক উপায়ে, যেমন বায়ু, সৌরশক্তি, প্রাকৃতিক সম্পদ, এগুলো হচ্ছে অপ্রচলিত শক্তি। তাহলে প্রচলিত শক্তি কি? কয়লা, ঠিক আছে, পেট্রোলিয়াম থেকে যে শক্তি, এগুলো কিন্তু হবে তোমার প্রচলিত শক্তির উদাহরণ, এগুলো মাথায় রাখবে। নেক্সট কোশ্চেন, ক্রায়োলাইট কোন ধাতুর আকরিক? তো আকরিক থেকে কোশ্চেন আসে, ক্রায়োলাইট কোন ধাতুর আকরিক? তো হয়ে যাবে কিন্তু অ্যালুমিনিয়াম। বক্সাইটও কি? এটা তামার, যেমন কি কপার ব্লেন্ড, কপার পাইরাইটিস, এগুলো মাথায় রাখবে। ক্যালসিয়ামের সংকেত কি? লোহার সংকেত কি? Fe। অ্যালুমিনিয়ামের এল। তামার? আচ্ছা, এউ কার সংকেত? আচ্ছা, পিভি কার সংকেত? সীসা বা লেড। আচ্ছা, তারপরে এসএন? আচ্ছা, সিলভারের কি? এজি, রূপো। এগুলো মাথায় রাখবে, সংকেত পরীক্ষায় আসে। নেক্সট চলো কোশ্চেন যাই। 32 বলছে ল্যান এর পুরো কথাটি কি? দেখো, ল্যান হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। 1 ওয়ার্ল্ড এরিয়া নেটওয়ার্ক, ম্যান মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। ঠিক আছে। ALU এর ফুল ফর্ম কি? হ্যাঁ, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। তাই ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, হ্যাঁ তাই হবে। হ্যাঁ, এটাই ঠিক। যাই হোক, ওয়াইড এরিয়া মানে বিশ্বজুড়ে। আচ্ছা, ALU এর ফুল ফর্ম কি? অ্যারিথমেটিক লজিক্যাল ইউনিট। CPU? সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। HTML?
একজন বলো। Hypertext markup language. আবার শুনতে পাইনি, জোরে বলো, তুমি বলো। Hypertext markup language. হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এইচটিটিপি। Hypertext Hypertext Transfer Protocol. হাইপারটেক্সট Transfer Protocol. পিডিএফ। portable document format. ফাইল না ফরম্যাট? Format. একদম ফাইল বলেছে, ভুল বলেছে, ওই জন্য বললাম। পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট। চলো, এসএমএস এর ফুল ফর্ম কি? Short message service. শর্ট মেসেজ সার্ভিস। জিপিএস। Global Positioning System. গ্লোবাল পজিশনিং সিস্টেম। সিডি। compact কম্প্যাক্ট ডিস্ক। ডিভিডি। digital versatile Digital Video Recorder. হ্যাঁ, digital versatile আরে বাবা তোমরা একসঙ্গে কেন বলছো? যে বলছে তাকে বলতে দাও। একজন মনে করো বলছে, তাকে বলতে দাও। ডিভিডি বলো। আরে ভাই যেটা যে বলছিলে বলো। Digital Versatile Disc হবে। বোঝাই যাচ্ছে ডিজিটাল ভার্সাটাইল ডিস্ক বলছে। ঠিক আছে, আরও কিছু আসছিল কিন্তু মাথার থেকে উড়ে যাচ্ছে তোমাদের এই আওয়াজ শুনে। মাস সম্পর্কিত বিদ্যাকে কি বলে? ইকথায়োলজি। আর যদি বলতো মাছ সংক্রান্ত চাষকে কি বলে? পিসিকালচার। এভিকালচারটি পক্ষী সংক্রান্ত বিদ্যা বা পাখিদের নিয়ে যে সমস্ত চাষাবাদ, সেটা হচ্ছে পক্ষী মানে পাখি বিষয়ের নিয়ে। এন্টামোলজি হচ্ছে পতঙ্গ সংক্রান্ত। ভাইরোলজি মানে ভাইরাস সংক্রান্ত। নেক্সট, ডিনামাইট কে উদ্ভাবন করেছিলেন? আলফ্রেড নোবেল। ইনি কিন্তু ডিনামাইট আবিষ্কার করেছেন। ভুল করে বিজ্ঞানী 20 জনের রহস্য এরকম আছে দেখবা, তার মধ্যে ইনি একজন। আইনার নাম অনুসারে কিন্তু 1901 সাল থেকে কি দেওয়া হয়? যাই হোক, দেখো আলফ্রেড নোবেল ও থমাস আলভা এডিসন কি আবিষ্কার করেছিল? ইলেকট্রিক যে বাল্ব আবিষ্কার করেছিল। বেঞ্জামিন ফ্রাঙ্কলিন কি আবিষ্কার করেছিল? তড়িৎ প্রবাহটা না না, সিএফসি নাকি? বেঞ্জামিন ফ্রাঙ্কে ছোটোখাটো অনেক কিছু আছে ইলেকট্রিক কোনো বিষয় টিষয় নিয়ে, একটু দেখে নিয়ে তো আমার খেয়াল আসছে না, কিন্তু এটুকু জানি যে ইলেকট্রিকের অনেক কিছুই তিনি আবিষ্কার করেছিলেন। ঠিক আছে, নেক্সট চলো। সংসদের যৌথ অধিবেশনে কে সভাপতিত্ব করেন? লোকসভার স্পিকার। ভারতের অলিম্পিক পদকজয়ী প্রথম মহিলা? এই দুজনা কি? ব্যাডমিন্টন। আর ইনি কি? অ্যাথলেটিক্স বা দৌড়বাজ। সিকিমের রাজধানী কোথায়? গ্যাংটক। কোহিমা কার রাজধানী? ইম্ফল কার? পানাজি কার? গোয়া। কেমন? আরো আছে, রাজ্যগুলো সব করা পড়ে নেবে। কোন শাসক জিজিয়া কর তুলে দিয়েছিলেন? আকবর জিজিয়া কর তুলে দিয়েছিলেন। নেক্সট, নিম্নলিখিত কোন উদ্ভিদ গমনে সক্ষম? ভলভাক্স ইজ দ্য রাইট অ্যান্সার। দেশের আর্থিক নীতি প্রণয়ন করে কোন ব্যাংক? কতবার পড়িয়েছি? ভিডিও বড় হচ্ছে তো আর বেশি বলবো না, বেশি ইনফরমেশন দেবো না। আরবিআই সম্পর্কে কতবার বলেছি ঠিক নেই, আজকে আর বলবো না। শুধু তোমরা বলো আরবিআই এর
এখন বর্তমানে যে গভর্নর আছে কততম গভর্নর? 26 26তম সঞ্জয় মালহোত্রা। কে আছেন? সঞ্জয় মালহোত্রা। সঞ্জয় বাবু আছেন। ঠিক আছে, এগুলো মাথায় রাখবে। আচ্ছা, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া আগের নাম কি ছিল? ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া 1921 সালে যেটা প্রতিষ্ঠা হয়েছিল। আর ইম্পেরিয়াল ব্যাংক থেকে স্টেট ব্যাংক বা এসবিআই নামকরণ হয়েছিল কত সালে? 1955। মাথায় রেখো একটু। পিএনবি ভারতের প্রথম ভারতীয় প্রযুক্তি তৈরি ব্যাংক কত সাল? 1896 কত? 84 1884। 84 হবে 94 না? 94 হবে 94 94। 1894 দ্য রাইট অ্যান্সার। চলো নেক্সট। এজরা কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? এই কাপ ট্রফিগুলো পড়বে। বলো। সন্তোষ ট্রফি কোন খেলা বলো? ফুটবল। ফুটবল। ইরানি ট্রফি? ক্রিকেট। ক্রিকেট, ঠিক আছে। প্রেরি তৃণভূমি, এখান থেকে কোশ্চেন আসে। উত্তর আমেরিকা। ডাউন্স কোথায়? ডাউন্স অস্ট্রেলিয়া। আচ্ছা, প্রেরি দেওয়া আছে তাই তো। নিউজিল্যান্ড উইলি কি আছে? পম্পাস দক্ষিণ আমেরিকা ব্রাজিল। আর্জেন্টিনা। এশিয়া কাপ 2025-এর শিরোপা কোন দেশ জিতেছে? না পারলে আমার কিছু করার নেই। ভারত। ঠিক আছে, ভারতবর্ষ। দারুণ হয়েছে খেলাটা। নেক্সট, 2025 সালের জুন মাসে ঘোষিত রামসার সাইটগুলির তো পড়িয়েছি। কোন দুটি জলাভূমি রাজস্থানে অবস্থিত, যেটা ওই জন্যই কিন্তু আগে ছিল 89, আগে ছিল 89, এখন হয়ে গেছে 91। এটা আগেও পড়িয়েছি, ঠিক আছে। এখন 91টি ভারতবর্ষে রামসার সাইট রয়েছে, তার মধ্যে একদম রিসেন্ট রয়েছে খিচান এবং মেনার, যেটা রাজস্থানে অবস্থিত, এটাও মাথায় রাখবে। দেখো ভাই, অপারেশন অলিভিয়া বা অলিভ রিডলি কচ্ছপ, তো এই অলিভ রিডলি কচ্ছপ মানে বোঝা যাচ্ছে অলিভ রিডলি কোথায় পাওয়া যায়? ভিতরকণিকায়। কোথায় পাওয়া যায়? উড়িষ্যা। ভিতরকণিকা। আর ভিতরকণিকা কোথায়? উড়িষ্যা। তাহলে উড়িষ্যার ভারতীয় উপকূলরক্ষী বাহিনী কিন্তু কোন সংস্থা দ্বারা চালু করা হয়েছে? এটা উড়িষ্যার ভারতীয় উপকূলরক্ষী বাহিনী। নেক্সট, এটাও তো করোনা তোমাদের কাছে তো। নেতাম্বু নান্দি, বলেছিলাম নান্দি দিদি, বলো। নান্ডিতে নামি, দেখো নান্ডিতে নামি, নামিবিয়া, নামের সঙ্গে মিল না দিয়ে নামিবিয়া। নেক্সট, অপশন ডিতে আছে এটা, নামিবিয়া। আচ্ছা, মাসাতো কান্দা কোন ব্যাংকের? এটাও পড়িয়েছি, ওয়ার্ল্ড ব্যাংক এডিবি। ওয়ার্ল্ড ব্যাংক নয়, এডিবি। ঠিক আছে মাসাতো কান্দা কোন ব্যাংকের 11তম সভাপতি হিসেবে নির্বাচিত হলেন? এটা হবে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক বা এডিবি। আচ্ছা, এই এডিবি প্রতিষ্ঠা হয়েছিল 1966 সালে। 1966। আর এর যে হেডকোয়ার্টার আছে কোথায় আছে? ফিলিপিন্সের ম্যানিলাতে আছে। দেখো ভাই, এই এডিবি এর আগে যে ছিল কি আশাতুঙ্গ মাসাকাওয়া, ঠিক আছে। আর এবার হয়েছেন মাসাতো কান্দা, নাম আর কি, ওর নামও বিশাল। তারপর দেখো 48 নম্বর দেখো বলছে হোয়াই ভারত ম্যাটার্স, বইটির লেখককে? পরীক্ষা ইম্পর্টেন্ট, আমাদের ভারতবর্ষের বিদেশ মন্ত্রী, ভারতের বিদেশ মন্ত্রী কিন্তু। নেক্সট, 18তম প্রবাসী ভারতীয় দিবস কনভেনশন 2025-এর প্রধান অতিথিকে? ক্রিস্টিন কাঙ্গালু। ক্রিশ্চিয়ান কার্লা কাঙ্গালু। ইনি কোথাকার রাষ্ট্রপতি? কোথাকার? এরকম একটা দেশ পড়েছে, এরকম একটা দেশ।
ত্রিনিটি পড়নি? দেখো ভাই, প্রথম তোদের নাম করছি না এয়ারটেল আবার ডিস্টার্ব দিচ্ছে কেন? দাও তো এক মিনিট। নেটওয়ার্ক চলো ভাই, তাহলে এটা হবে ক্রিস্টিয়ান কার্লা কাঙ্গাল। ওকে, দেখো লাস্ট কোশ্চেন আজকে। ফাইনালে কোন দলকে হারিয়ে ৭৮তম সন্তোষ ট্রফি জিতেছে পশ্চিমবঙ্গ? কেরালা ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা এই প্রশ্নগুলোই কিন্তু আমি রাত্রে ধরবো। ঠিক আছে, 11টার সময় দাও, মাইন্ড ইট, আমি ধরবো। যে যে থাকবে লাভবান, যে থাকবে না মুরগি চোর। ভিডিওটা আপলোড দিয়ে দেবেন। আর যে যে থাকবে না তারা মুরগি চোর।